আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমেরিকা ইসরায়েলের মাথা ব্যথার কারণ সৃষ্টি করেছে বেশি। কারণ এই হরমুজ প্রণালী দিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন এই সমস্ত দেশের তেল আমেরিকা, ইউরোপ এবং ইসরায়েলে যায়। ওদের ইসরায়েলের সাথে তো ওদের গলায় গলায় পিরিত, কাজে এখান দিয়ে তেল যেতে না পারলে ওদের যুদ্ধ বিমান চলবে কি করে, ওদের কলকারখানা কি করে চলবে? ওই জন্য ওদের যন্ত্রণা, মাথা ব্যথা বেশি। আচ্ছা, এখন এই যে হরমুজ প্রণালীর অতিরিক্ত বাব আল মানদেব প্রণালী হুতিরা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, এটা যদি বন্ধ হয় তাহলে বিশ্বের 32 ভাগ তেল এই দুই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। তখন কি হবে? হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েই এত বড় ক্ষতির মুখে পড়েছে বিশ্ব। আর যদি বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া হয় এবং জাহাজগুলোকে কেপ অফ গুড হোপ উত্তম আশা অন্তরীপ একেবারে সাউথ আফ্রিকা পেরিয়ে যদি ঘুরে ইউরোপ আমেরিকাতে যেতে হয়, তাহলে পরে কেমন অবস্থা হবে? ইউরোপ আমেরিকার পণ্য যদি সেই উত্তম আশা অন্তরীপ ঘুরে এই এশিয়াতে আসতে হয়, তাহলে কেমন অবস্থার সৃষ্টি হবে? জাহাজের ভাড়া বেড়ে যাবে, তারপর সময় বেড়ে যাবে, লিড টাইম বেড়ে যাবে। কী অবস্থা হবে তখন? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, এত তোলপাড়ের কী আছে? ইরানের হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত, হুতিদের বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি, ওদের মধ্যে এত টেনশন সৃষ্টি করেছে কেন? আমেরিকা তো চতুর্দিক থেকেই খোলা, একেবারে কানাডার সীমান্ত থেকে শুরু করে এদিকে আটলান্টিক মহাসাগরের মেক্সিকো দিয়ে একেবারে আলাস্কা পর্যন্ত সবই তো খোলা। ইসরায়েলের ভূমধ্যসাগর এরিয়াটা পুরোটা খোলা, জর্ডান সীমান্ত দিয়ে ঢুকতে পারে, সেটা খোলা। পাইপলাইনের মাধ্যমে আজারবাইজান থেকে তেল যাচ্ছে অবিরত, সেটা খোলা। তো ইসরায়েলেরই বা এত মাথা ব্যথা কেন? আর গাজার চতুর্পার্শ্ব বন্ধ, ভূমধ্যসাগরে তাদের কোনো বন্দর নাই। মিশরের রাফা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, ইসরায়েল থেকে কোনো পণ্য যেতে পারে নাই, সিরিয়া থেকে কোনো পণ্য ফিলিস্তিনে ঢুকতে পারে নাই। তাহলে পরে তখন ওটা অপরাধ ছিল না? আরেকটা জিনিস হচ্ছে, ইসরায়েলে যখনই কোনো বোমা হামলা হচ্ছে, সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবাসিক ভবন বা বেসামরিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন ইসরায়েল সরকার বিদেশি সাংবাদিকদেরকে ডেকে নিয়ে এসে বিশ্বব্যাপী এটা ইরানের সহিংসতা, সন্ত্রাসী রাষ্ট্র, এই সমস্তগুলো ঘোষণা করে দেওয়া হচ্ছে, সহিংসতাকে দেখানো হচ্ছে। তাহলে গাজায় যে 70,000 নারী শিশুকে সহ হত্যা করা হলো, তাদের ব্যাপারে ওটা গণহত্যা ছিল না? ওটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ছিল না? আন্তর্জাতিক অপরাধ ছিল না? এটা যুদ্ধাপরাধের সামিল ছিল না? ছিল তো। আসলে বেহায়াদের নাকি কোনো কথা বলার সময় ওরা বোঝেই না যে আমরা বেহায়া। বেহায়াদের হায়া বলতে কিছু নাই, জন্যই তো ওদেরকে বেহায়া বলে। আমি ওদেরকে অহায়া বলি। বেহায়াদের একটু লজ্জা থাকলেও থাকে, কিন্তু অহায়াদের কোনো লজ্জা সরম কিছুই থাকে না। কাজেই আমরা হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের এত বাড়াবাড়ি কখনোই সহ্য করতে চাই না। ইরানও যেন এটা সহ্য না করে, মুসলিম প্রধান দেশগুলো যেন এর বেশি বাড়াবাড়ি না করে। 2.5 বছর তো গাজাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এখনও তো গাজা অবরুদ্ধ করে। এই যুদ্ধ শুরু হওয়ার পরে, ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পরে গাজার রাফা ক্রসিং তো আবার বন্ধ করে দেওয়া হয়েছে। আমি গাজাবাসীকে আহ্বান জানাবো এবং তুরস্ককেও আহ্বান জানাবো, আপনারা গাজাতে একটা ভূমধ্যসাগরীয় বন্দর স্থাপন করে দিন, যাতে করে রাফা ক্রসিং বন্ধ করে দিলেও তারা ভূমধ্যসাগর দিয়ে তাদের পণ্য সরবরাহ পেতে পারে। গাজাতে বিমান ঘাঁটি করে দিন,
হেলিকপ্টার ঘাঁটি করে দিন, যাতে করে তারা বিমানে করে মালপত্র এসে গাজায় নামতে পারে। একটা বন্ধ করে দিলে বিমানের রাস্তা যেন খোলা থাকে। এই ব্যবস্থাটা আপনারা মেহেরবানি করে দিন। যদি বাংলাদেশ থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা লাগে, আমরা রাজি আছি ফিলিস্তিনি ভাইদের, গাজাবাসী ভাইদের পাশে দাঁড়ানোর জন্যে। আশা করি আমি যেটা বলতে চাই সেটা আপনারা অনুধাবন করতে পেরেছেন। যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর আতাউরস অ্যানালিসিস এটা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান। শেয়ার করে দিলে পরে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুরা এর নোটিফিকেশন পেয়ে যাবে, মেসেজটা জেনে যাবে। আমার বক্তব্য তাদের কাছেও আমি শেয়ার করতে সক্ষম হব। সবাই ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বিশ্বের সহায় হন। আসসালামু আলাইকুম।